আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিখা অনির্বাণ টিভি ইউটিউব চ্যানেল। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অ্যাপস্টেইন ছিলেন এক প্রভাবশালী ফাইন্যান্সিয়ার, যিনি ক্ষমতার শিখরে থাকা রাজনীতি, ব্যবসা, বিনোদন জগতের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সারা পৃথিবীময়, এবং একই সঙ্গে নাবালিকা ধর্ষণ এবং যৌন পাচারের এক কুখ্যাত জাল পরিচালনার অভিযোগে প্রথমে 2008 সালে বিতর্কিত চুক্তিতে শাস্তি এড়ান। গ্রেপ্তার হওয়ার পরেও তিনি শাস্তিটা এড়ান। পরে 2019 সালে ফেডারেল মামলায় তিনি গ্রেপ্তার হন আমেরিকায় এবং জেলে মৃত্যুবরণ করেন। তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েল ইতিমধ্যে দোষী সাব্যস্ত। অ্যাপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ, বিমান ভ্রমণের লগ, ফোন ডিরেক্টরি বা তথাকথিত ব্ল্যাক বুক সব মিলিয়ে যে বিপুল কাগজপত্র এবং জবানবন্দি এখন জনসমক্ষে এসেছে, যাকে অ্যাপস্টেইন পেপারস বলা হচ্ছে, তা ক্ষমতা, টাকার পাহাড় আর দায় মুক্তির আড়ালে কিভাবে নারকীয় শোষণকে লালন করা হয়েছিল, কিভাবে ভয়ঙ্করভাবে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং অবাধ যৌনলীলা হয়েছিল তার নগ্ন দলিল। এই নগ্ন দলিলে কি আপনার আমার পরিচিত কারো নাম আছে, যিনি কিনা ক্লিন্টন দম্পতির ঘনিষ্ঠ বন্ধু? চলুন খুঁজে দেখার চেষ্টা করি। জেফ্রি অ্যাপস্টেইন নামটি আজ বিশ্বের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়ের সাথে জড়িত। মার্কিন এই ধনকুবের এবং যৌন নিপীড়ক ব্যবসায়ী একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার কেন্দ্রে ছিল নাবালিকা মেয়েদের যৌন নিপীড়ন এবং পাচার। 2019 সালে কারাগারে মৃত্যুর পর তার সাথে যুক্ত ব্যক্তিদের নাম একের পর এক প্রকাশিত হতে থাকে। সম্প্রতি প্রকাশিত এই ফাইলগুলো পৃথিবীর ক্ষমতাধর রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের এক গোপন জগতের উন্মোচন করেছে, যে জগৎ ভয়ঙ্কর, কুৎসিত এবং আপনার আমার চিন্তার অনেক বাইরে। এই কলঙ্কিত তালিকায় এখন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নিয়েও প্রশ্ন উঠছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অ্যাপস্টেইনের কুখ্যাত দ্বীপ লিটল সেন্ট জেমস ছিল মূলত একটি পৈশাচিক রাজ্য, যেখানে বিশ্বের প্রভাবশালীরা তাদের বিকৃত কামনা চরিতার্থ করতেন। এই দ্বীপে নিয়মিত যাতায়াত করতেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজকুমার অ্যান্ড্রু, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো ব্যক্তিত্বরা। এই সবকিছু ছিল একটি সুপরিকল্পিত ব্ল্যাকমেইল অপারেশনের অংশ, যেখানে ক্ষমতাবানদের দুর্বল মুহূর্তের ভিডিও করে তাদের নিয়ন্ত্রণে রাখা হতো। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বিশ্বের নামকরা গোয়েন্দা সংস্থাগুলো এই এপস্টেইনের সাথে গভীর সম্পর্ক রাখত। এই অপারেশনকে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার দিক হিসেবে আমরা দেখতে পারি। লিটল সেন্ট জেমস নামের এই দ্বীপটি ছিল মূলত এক ভয়ঙ্কর ফাঁদ, যেখানে নাবালিকা মেয়েদের সাপ্লাই দেওয়া হতো এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সেই বিকৃত কামনার সুযোগ করে দিয়ে ভিডিও ধারণ করে রাখা হতো। এটি কোনো সাধারণ বিনোদন ছিল না, বরং এটি ছিল বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটি মোক্ষম অস্ত্র। এই পৈশাচিক আয়োজনের মূল হোতা জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন আন্তর্জাতিক দালাল, যার কাজ ছিল তথাকথিত পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের দুর্বল মুহূর্তের ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করা এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। এই নথিপত্রে বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং সমাজপতিদের নাম উঠে এসেছে। বিল গেটসের মতো ব্যক্তিত্ব, যাকে বিশ্বের মানুষ ফিলান্থ্রপিস্ট বা আইকন ব্যবসায়ী হিসেবে জানে, তার নামও এই কদর্য তালিকায় যুক্ত। মেলিন্ডা গেটসের সাথে তার বিবাহ বিচ্ছেদের পেছনে অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্কের বিষয়টি আজ আর কেবল গুঞ্জন নয়। প্রেসিডেন্ট জর্জ বুশ থেকে শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনকি বিল ক্লিন্টনের মতো সাবেক প্রেসিডেন্টদের নামও এই কেলেঙ্কারির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় বিস্ময় এবং আলোচনার জন্ম দিয়েছে শান্তিতে নোবেল বিজয়ী এবং বর্তমানে বাংলাদেশের অবৈধ শাসন ক্ষমতায় আসীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই প্রসঙ্গের সাথে যুক্ত হওয়া। ক্লিন্টন দম্পতির সাথে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডক্টর ইউনূসের নাম কি সত্যি এপস্টেইনের সেই গোপন তালিকায় বা পাপের তালিকায় আছে? থাকলে কোন সমীকরণে? সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্লগে ডক্টর ইউনূসের নাম জেফ্রি অ্যাপস্টেইনের নেটওয়ার্কের সাথে যুক্ত বলে দাবি করা হচ্ছে। এই দাবির মূল ভিত্তি হলো 2010 সালের একটি ইমেইল, যা পাঠিয়েছিলেন আল সেকেল নামের এক ব্যক্তি। আল সেকেল ছিলেন অ্যাপস্টেইনের দীর্ঘদিনের সহযোগী এবং কুখ্যাত নারী পাচারকারী গিসলাইন ম্যাক্সওয়েলের বোন
ইজাবেল ম্যাক্সওয়েলের স্বামী। এখানে সংযোগটি অত্যন্ত পরিষ্কার এবং গভীর। ইজাবেল ম্যাক্সওয়েল দীর্ঘদিন ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকার সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। 2010 সালের 27 সেপ্টেম্বরের সেই ইমেইলে আল-সেকেল দাবি করেন যে তিনি এবং তার স্ত্রী ইজাবেল ডক্টর ইউনূসকে বিখ্যাত কার্টুন সিরিজ দ্য সিম্পসনসের স্রষ্টা ম্যাট গ্রোনিং এর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই পরিচয় সূত্র ধরেই ডক্টর ইউনূস দ্য সিম্পসনের একটি পর্বে অতিথি চরিত্র হিসেবে উপস্থিত হন। ইমেইলে ডক্টর ইউনূসকে আমাদের খুব ভালো বন্ধু বা আওয়ার গুড ফ্রেন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যাবস্টেইন সিন্ডিকেটের অন্যতম মূল হোতা গিজলাইন ম্যাক্সওয়েলের পরিবারের সাথে ডক্টর ইউনূসের কেবল পেশাদার সম্পর্ক ছিল না, বরং একটি পারিবারিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি অ্যাবস্টেইনের সেই দ্বীপে গিয়েছেন, বা তিনি কি সরাসরি কোনো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন? এখনো পর্যন্ত অবমুক্ত করা আদালতের নথিপত্রে ডক্টর ইউনূসকে সরাসরি কোনো যৌন নির্যাতন বা অপরাধের সঙ্গে যুক্ত করে উল্লেখ করা হয়নি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণে গিলটি বাই অ্যাসোসিয়েশনস বা সঙ্গ দোষের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশন এবং ক্লিন্টন দম্পতির অত্যন্ত ঘনিষ্ঠ। আর বিল ক্লিন্টন যে অ্যাবস্টেইনের প্রাইভেট জেট বহুবার ব্যবহার করেছেন এবং সেই দ্বীপে গিয়েছেন তা এখন প্রমাণিত সত্য। বিল ক্লিন্টন, ইজাবেল ম্যাক্সওয়েল এবং আল-সেকেলের মতো ব্যক্তিত্বদের সাথে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতা প্রমাণ করে যে তিনি সেই একই এলিট সার্কেল বা এই ভিসাস সার্কেলের সঙ্গে শুধু সম্পর্কিত নন, এই সার্কেলে তিনি বিচরণ করতেন এবং যারা মনে করে সাধারণ আইন এবং নৈতিকতা তাদের জন্য প্রযোজ্য নয়। ইজাবেল ম্যাক্সওয়েল যখন গ্রামীণ আমেরিকার অ্যাডভাইজার ছিলেন তখন এটি স্পষ্ট যে অ্যাবস্টেইন চক্রের সাথে ডক্টর ইউনূসের একটি পরোক্ষ কিন্তু শক্তিশালী যোগাযোগ ছিল। গ্রামীণ জামিলের সৌদি বোর্ড মেম্বার মোহাম্মদ আব্দুল লতিফ জামিলের নাম অ্যাবস্টেইনের ব্ল্যাক বুকে পাওয়া গেছে, যা এই নেটওয়ার্কের ব্যাপ্তি কতদূর তা নির্দেশ করছে। বিশ্লেষণের আরেকটি কৌতূহল দিক হলো, এই বিশাল তালিকায় কিন্তু আমেরিকার শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো নেতার নাম নেই, যেমন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বা চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং, এদের কারো নাম কিন্তু অ্যাবস্টেইনের লগ বুকে পাওয়া যায়নি। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার নামও কিন্তু, যাকে ধরে আনা হলো ভেনেজুয়েলা থেকে উঠিয়ে আনা হলো, তার নামও পর্যন্ত এই সব লগ বুকে নেই। এটি প্রমাণ করে যে এই ফাঁদটি তৈরি করা হয়েছিল মূলত পশ্চিমা বিশ্ব বা ফ্রি ওয়ার্ল্ড তথাকথিত গণতান্ত্রিক শক্তিধর দেশগুলোর নেতাদের নিয়ন্ত্রণ করার জন্য। যারা আমেরিকার মিত্র বা পশ্চিমা রাজনীতির সাথে জড়িত তাদেরকেই এই জালে জড়ানো হয়েছে। ডক্টর ইউনূস যেহেতু পশ্চিমা বিশ্বের খুবই প্রিয় ভাজন এবং আমেরিকার ডেমোক্র্যাট দলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাই তার নাম এই সার্কেলে উচ্চারিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পশ্চিমা মিডিয়াগুলো এখন ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত। তারা বহু চেষ্টা করছে বিষয়টিকে লঘু করে দেখাতে, কিন্তু সত্য হলো ডক্টর ইউনূস এমন সব মানুষের সাথে ওঠা বসা করছেন যারা মানব ইতিহাসের অন্যতম জঘন্য নারী পাচার, শিশু নির্যাতনকারী এবং বিকৃত যৌনাচারের সাথে জড়িত। জেফরি অ্যাপস্টেইনের মৃত্যু বা তথাকথিত আত্মহত্যা জেলের ভেতরে, এটা নিয়েও রহস্যের শেষ নেই। যে লোকটির কাছে বিশ্বের রথী মহারথীদের ধ্বংস করার মতো তথ্য প্রমাণ আছে, তাকে কি এত সহজে মরতে দেওয়া হবে, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন ডক্টর ইউনূসের মতো গ্লোবাল আইকনের নাম এই নোংরা পঙ্কিল আবর্তে উঠে আসা তার ভাবমূর্তির জন্য নিঃসন্দেহে বিশাল এক আঘাত। যদিও আইনি ভাষায় তিনি এখনো অভিযুক্ত নন, কিন্তু নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন আপনাকে তুলতেই হবে। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। একজন নোবেল বিজয়ী ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের কথা বলেন, তিনি দরিদ্রের ব্যাংকার হিসেবে নিজেকে পরিচয় দেন, শান্তির দূত হিসেবে নিজেকে পরিচয় দেন, তিনি কিভাবে এমন মানুষদের খুব ভালো বন্ধু হতে পারেন যারা শিশুদের নির্যাতন করে, শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করে এবং শিশু নির্যাতন করে সেসব ভিডিও ধারণ করে এবং বিকৃত যৌনাচারে লিপ্ত থাকে? ক্লিন্টন ফাউন্ডেশনের ইভেন্টগুলোতে তার নিয়মিত উপস্থিতি এবং ম্যাক্সওয়েল পরিবারের সাথে তার পেশাদার সম্পর্ক প্রমাণ করে যে তিনি অজান্তেই হোক বা জেনে শুনেই হোক একটি বিষাক্ত বলয়ের অংশ ছিলেন। অ্যাবস্টেইন ফাইলস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা যে বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি তা কতটা ভঙ্গুর এবং মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। যাদের আমরা টিভিতে দেখে হাততালি দেই, যাদের জ্ঞান গর্ভ ভাষণ শুনে মুগ্ধ হই, যাদেরকে ক্ষমতা দিয়ে আমরা মনে করি আমরা উদ্ধার হয়ে গেছি, তাদের ব্যক্তিগত জীবন কতটা অন্ধকারাচ্ছন্ন হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। ডক্টর ইউনূস হয়তো সরাসরি কোনো অপরাধে যুক্ত ছিলেন না, এখনো পর্যন্ত সে প্রমাণটা পাইনি, এমনটা তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু তার বন্ধুরা, তার উপদেষ্টারা এবং তার পৃষ্ঠপোষকরা যে
এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তা আজ দিবালোকের মতো স্পষ্ট। সঙ্গত কারণে প্রশ্ন জাগে, এই বৈশ্বিক মাফিয়া চক্রের সাথে সূক্ষ্মতা বজায় রেখে তিনি কি তার নৈতিক অবস্থান ধরে রাখতে পেরেছেন, নাকি তিনিও এই বিশাল ভয়ঙ্কর চক্রের সঙ্গে যুক্ত, তাকে ব্যবহার করা হয়েছে পশ্চিমা স্বার্থ হাসিলের জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো এখনই মিলবে না, তবে ইতিহাসের পাতায় এই কলঙ্কিত। বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যোগদান করেছেন। বেশ লম্বাচড়া এবং এত যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণকারী মার্কিন রাষ্ট্রদূত ইতিপূর্বে বাংলাদেশে কখনো আসেননি। তিনি যদি তারেক রহমান সাহেবের পাশে দাঁড়ান কিংবা জামাতের আমিরের পাশে দাঁড়ান, তাহলে জামাতের আমির এবং তারেক রহমান সাহেবকে মনে হবে রীতিমতো বামুন, তার কোমর পর্যন্ত। এবং তিনি যেভাবে আমাদের প্রধান সেনাপতির পাশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে নাই পাশে বসেছেন, এতেই মানে অনেকের পিলে চমকে গেছে। সেনাপ্রধান অনেক দূরে বসে আছেন। আমাদের তো সেনাপ্রধান বাংলাদেশে অ্যাভারেজ যে হাইট সেরকম 5 ফিট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, আবার একটু উনি নাদুস মোটা হওয়ার কারণে তাকে আরও খাটো মনে হয়। আর অন্যদিকে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি 7 ফিট না 6.5 ফিট, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আবার তার মধ্যে আবার বেশ মোটা সোটা। তো কাজেই তার পাশে যদি সেনাপ্রধান দাঁড়াতেন, একটা বেজ্জতি কাণ্ড ঘটে যেত। লোকজনের কাছে আমাদের আর মুখ দেখানোর কোনো মানে অবস্থায় থাকতো না। কিন্তু তিনি যেখানে যেখানে গিয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেটা ইলেকশন কমিশন হোক বা অন্য যে জায়গাগুলো হোক, প্রত্যেকটা জায়গার ইজ্জত পাংচার হয়ে গেছে। আমাদের কেন জানি এখন মানে রাষ্ট্র ক্ষমতাতে সুরঞ্জিত সেনগুপ্তের মতো এরকম লম্বা চড়া, তোফায়েল সাহেবের মতো এরকম সুদর্শন স্মার্ট রাজপুরুষ নেই, কিংবা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মতো ওইরকম রাজপুরুষ নেই। ওনার যারা লোকজন ছিলেন, মন্ত্রী এমপি ছিলেন, সবাই লম্বা চড়া ছিল। আর আমরা এখন কি বলবো, সব খাটো খাটো লোক পেয়েছি, বাট্টু বাট্টু লোক পেয়েছি। আমাদের গিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এভারেজ মানে খাটো, এরপরে প্রধান নির্বাচন কমিশনার খাটো, সেনাপ্রধান খাটো, তারপরে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খাটো, তারপরে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমিরে জামাত আরও খাটো, তারপরে ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আবদুল্লাহ তাহের আরও খাটো। মানে এরকম খাটো একটা জায়গার মধ্যে আমরা পড়ে গেছি। তো এই সকল খাটো খাটো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের পাশে যখন এরকম ব্রেন্ট ক্রিস্টেনসেনের মতো সে বিশাল দেহি লোকজন দাঁড়ান, এমনি একটা ইনফেরিয়ার কমপ্লেক্স চলে আসে। তো এই জন্য আমরা যারা বাঙালি বিভিন্ন সময় যারা ঠাট্টা মস্করা টিটকারি করতে অভ্যস্ত, তারা এই যে রাজনীতির যে রসায়ন, সেই রসায়নে আমাদের নেতা রাষ্ট্রের যে কর্তা ব্যক্তি তাদেরকে নিয়ে, মিস্টার ক্রিস্টেনসেনকে নিয়ে নানা রকম কথাবার্তা বলার চেষ্টা করছেন। এই গেল এক। 2 নম্বর হলো যে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নন। একে তো মার্কিন রাষ্ট্রদূত, তার উপর ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত, তার উপর বাংলাদেশের সমস্যা, তার উপর আবার তাকে বিশেষভাবে ট্রেনিং দিয়ে বুঝিয়ে শুনিয়ে বিশেষ একটা পরিস্থিতিতে বাংলাদেশে পাঠানো হয়েছে, যখন বার্মা অ্যাক্ট বাস্তবায়ন, রোহিঙ্গাদের সঙ্গে যুদ্ধ করা, তারপরে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা, রোহিঙ্গাদের মধ্যে যুদ্ধবন্দী যে গ্রুপ রয়েছে তাদেরকে দমন করা, এবং এই গ্রুপটিকে আবার মায়ানমারে নিয়ে মায়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে কাজ করা। মানে যেভাবে মধ্যপ্রাচ্যে কুর্দিদেরকে ব্যবহার করানো হয়েছে, এই আমেরিকা করেছে। তাদেরকে অস্ত্র দিয়ে শস্ত্র দিয়ে প্রথমে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে, তারপরে সিরিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে, তাদেরকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করিয়েছে, পুরো মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিয়েছে কিন্তু এই কুর্দি জনগোষ্ঠী দ্বারা। দিয়ে আবার তাদেরকে ডলা দিয়ে ভিক্ষুক বানিয়ে তারা চলে আসছে। এই আমেরিকা তাদেরকে লোভ দেখিয়েছিল যে গত 100 বছর ধরে কুর্দিরা যে দাবি নিয়ে লড়াই করছিল, সেই লড়াইয়ের প্রেক্ষিতে তারা স্বপ্ন দেখেছিল বা লড়াই করছিল যে মধ্যপ্রাচ্যের একটা বিরাট অংশ, তার সঙ্গে সিরিয়া, তারপর তুরস্কের একটি বিরাট অংশ, ইরাকের একটি বিরাট অংশ এবং ইরানের একটি বিরাট অংশ, এটা মিলিয়ে একটা স্বাধীন কুর্দিস্তান দখল করার বা তৈরি করার যে স্বপ্ন তাদের মধ্যে ছিল, এবং সেই স্বপ্নটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জেনারেল আইসেনহাওয়ার তাদেরকে কমিটমেন্ট দিয়েছিল, কিন্তু তারা সেটা করেনি। তো যাই হোক, সেই স্বপ্নটা বাস্তবায়ন করানোর জন্য এই সময়টাতে তারা লোভ দিয়ে তাদের দ্বারা যুদ্ধ করিয়ে স্বার্থ নিয়ে তারা চলে গেছে ফুটফুস। এখন কুর্দিরা মার খাচ্ছে, সবার হাতে মার খাচ্ছে, সিরিয়ার হাতে মার খাচ্ছে,
ইরাকের হাতে মার খাচ্ছে, ইরানে মার খাচ্ছে, ইরানে তো নামই নিতে পারছে না, আর তুরস্ক তারা মার খাচ্ছে। তো তদ্রুপ ওই কুর্দিদের মতো করে এখন রোহিঙ্গাদেরকে ব্যবহার করার জন্য মার্কিন যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের আপনি বুঝতে পারেন যে কি মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যান দিয়ে তারা বাংলাদেশকে ব্যস্ত রাখবে, মায়ানমারকে ব্যস্ত রাখবে, চীনকে ব্যস্ত রাখবে, এবং কালাধান প্রজেক্টের ওই এলাকাতে ভারতকে ব্যস্ত রাখবে। ভারতের সেই যে সংশ্লিষ্ট এলাকা, সেই এলাকার মধ্যে রীতিমতো কান্না শুরু হয়ে গেছে। তো বোঝার চেষ্টা করি টোটাল কাজটা যার হাত দিয়ে হবে তিনি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন। কাজেই তার যে উচ্চতা, এটা যেন তেন উচ্চতা না, এটা আপনাকে বুঝতে হবে। তো এখন সেই ভদ্রলোক বাংলাদেশে এসেছেন, আসার আগের থেকে আওয়াজ হচ্ছে, আর তিনি আসছেন, আর হা হায় মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, আর হা হায় তিনি আসছেন, হিজ কামিং। এবং যখন আপনি দেখবেন যে কারো আগমন নিয়ে প্রচুর দেখে বলা হয় প্রচারণা ঘটে, ধরে নেবেন তার হাত দিয়ে একটা সর্বনাশ ঘটবেই। বাংলাদেশে পিটার দিয়ে হাঁস আসার আগেও কিন্তু এরকম প্রচার চালানো হচ্ছিল যে বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইন করে একজন রাষ্ট্রদূত আনা হচ্ছে। তো পিটার ডি হাঁস আনার সঙ্গে সঙ্গে কি নাম দেখেন তো, পিটার ডি হাঁস, সবাই বলে পাতি হাঁস। এবং সে যে কাজটা করে গেল বাংলাদেশে, বা এখনো যে কাজটি করছে, অকল্পনীয় না? তো পিটার ডি হাঁসের আসার আগে যেভাবে তোড়জোড় করেছিল বাইডেন প্রশাসন, তার চেয়ে 100 গুণ তোড়জোড় করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ভদ্রলোক আনার জন্য। এবং পিটার ডি হাঁস আসার আগে যারা ছিলেন তারা মানে এরকম দীর্ঘমেয়াদে বাংলাদেশে প্রায় 17 মাস বা 1.5 বছর কন্টিনিউয়াসলি মানে চার্জ দ্য অ্যাফেয়ার্স ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়ে আমেরিকা চালায়নি। কিন্তু মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেনের কার্যকালকে গ্লোরিফাই করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য তারা এই 17 মাস ধরে তাকে ট্রেনিং দিয়েছে, তার নিয়োগ চূড়ান্ত করেছে, এবং করে তাকে সেইভাবে এম্পাওয়ার্ড করেছে। এবং সেই পাওয়ার নিয়ে তিনি এখন বাংলাদেশে ঘোরাফেরা করছেন। তার সে বিশাল দেহ নিয়ে তিনি যার পাশে দাঁড়াচ্ছেন, মুহূর্তের মধ্যে সেটা ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছেন সেই জায়গার সর্বনাশ ঘটে যাচ্ছে, সেখানে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, একটা বিতর্ক তৈরি হচ্ছে, কেন, কি কারণে নির্বাচন হয়ে যাবে, এখন সবকিছু হচ্ছে, কেন এরকম হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো যাই হোক, মিস্টার রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি কথা বলেনই বলতে গেলে, শুধু একটাই কথা বলছেন, যে কথা তছনছ হয়ে গেছে সবকিছু। তাকে নিয়ে ঘুসঘুস কুসকুস ফুসফুস করার কোনো অবকাশ তিনি রাখেননি। তিনি সোজা বাংলায় বলে দিয়েছেন যে তিনি এই বাংলাদেশে বসে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, তারপর সে তাবলিগ যারা আছে, এমনকি ঢাকা শহরে গুন্ডা পান্ডা, আন্ডারওয়ার্ল্ডের ডন, তারপর শেষে যারা পথবধূ পতিতা, যারা তৃতীয় লিঙ্গের মানুষ, তাদের সাথেও তাদের যোগাযোগ হয়, বাংলায় বলে দিয়েছেন। এবং এটা তারা তাদের রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজ করে। কথাটা কেন আসলো? কেউ বলার চেষ্টা করছিল যে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে। তো তিনি কোনো নাম মেনশন না করে তিনি বলছেন শুধু আওয়ামী লীগ না, বাকি সবার সাথে তাদের যোগাযোগ আছে। ফলে কি হলো, অন্যান্য যারা আছেন তারা চুপচাপ রয়ে গেছেন। এর কারণে যদি আমেরিকা খোঁটা দিয়ে বলে যে আওয়ামী লীগের জমানাতে তোমরা কি গোপনে এই কাজ করোনি, তাদের কাছে তো সব রেকর্ড আছে। ফলে পুরো রাজনৈতিক অঙ্গন তার এক বক্তব্যে চুপচাপ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে তিনি কি কথা শিখে এসেছেন। আর আমেরিকা এমন একজন লোককে পাঠিয়েছে যে যাকে দাঁড়া করালে বাকি সব ছোট হয়ে যায়, তার যে উচ্চতা, এবং সেই উচ্চতা নিয়ে তিনি নির্বাচন কমিশনে যাচ্ছেন, সেই উচ্চতা নিয়ে তিনি চিফ জাস্টিসের কাছে যাচ্ছেন। ও আমাদের চিফ জাস্টিসও কিন্তু লম্বা না, তিনিও ওই আমাদের প্রধান সেনাপতির মতো ওইরকমই গাট্টা গুট্টা আর কি। তো যার জন্য যেখানে যেখানে যাচ্ছেন যারা বুদ্ধিমান তারা মানে চেয়ারে বসে ওনার সাথে ছবি তুলছেন, আর যারা এই সতর্কতাটুকু অবলম্বন করতে পারেনি, যারা দাঁড়িয়ে ছবি তুলতে গেছেন, তাদের সবারই কিন্তু ইজ্জতহানি ঘটে গেছে ইতিমধ্যে। এখন এই যে মিস্টার রাষ্ট্রদূত, তিনি যে দৌড়াদৌড়ি করছেন এই নির্বাচনের এই সময়টাতে, যখন সবাই ধরেই নিয়েছে এখানে 90% বিএনপি ক্ষমতা আসবে, 10% জামাত ক্ষমতা আসবে। তো এই অবস্থায় তিনি সবার সাথে যোগাযোগ করছেন। ইট মিনস তিনি কাউকে ভাবে নম্বর দিচ্ছেন না। ইট মিনস তিনি যে এই মুহূর্তে নির্বাচনের যে ডামাডোল, সেই ডামাডোলকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তিনি তার যে রুটিন ওয়ার্কগুলো করে যাচ্ছেন, সেই রুটিন ওয়ার্কগুলো দেখে আপনি কি বলবেন জাগো বাহে কণ্ঠে সবাই, কিংবা আপনি বলবেন পায়ের আওয়াজ পাওয়া যায়, অথবা আপনি কি বলবেন কিসের আওয়াজ পাওয়া যায়, নাকি পর্যবেক্ষণে ভারতকেও ডাকলো ইউনূস, ভারতকে আসবে? 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও তলব করেছে ঢাকা। আজকে 2 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন, মাঝখানে 10 দিন। এখনো পর্যন্ত ভারত
নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা এটি নিশ্চিত করেনি, বা আসবে না, ধরে নিচ্ছি যে আসবেই না। কারণ এটা বলতে চাই যে ভারত বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে, এইভাবে নির্বাচন ভারত আজও কিন্তু চায় না। ভারত শেষ পর্যন্ত বলে এসছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। পৃথিবীর অন্য কেউ না বললেও, পশ্চিমা বিশ্ব না বললেও, ভারত একাই কিন্তু তাদের এই মতটা যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে, এটি কিন্তু জারি রেখেছে শেষ পর্যন্ত। হ্যাঁ, বাংলাদেশের যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত তারা বলছে সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে, আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও তো হচ্ছে। আওয়ামী লীগের ভোটে প্রার্থী হওয়ার সুযোগ না থাকলেও তো ভোট দেওয়ার সুযোগ আছে, এমন নানা কথা বলা হচ্ছে। আমি একটা কথাই খুব জোরালো প্রতিবাদ জানাতে চাই যে সব দল কাকে বলে? বাংলাদেশে তো দলই হচ্ছে দুটো, একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি। এই যে জামাত 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 করা হচ্ছে, জামাতের যে হাইপ তোলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ ঢাক ঢোল পেটানো ছাড়া কিছু নয়। পশ্চিমা বিশ্ব জামাতের সাথে আছে, এটা সেটা বিভিন্ন কিছু বলা হচ্ছে, এবং শেষ পর্যন্ত নির্বাচনের বিজয়টাও জামাতের পক্ষেই হতে পারে। এটা ভোট দেওয়ার মাধ্যমে বিজয় নয়, এটা ষড়যন্ত্রের মাধ্যমে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিজয়টা আসতে পারে। এখনো সেই ষড়যন্ত্রে, এটা একটা বৃহৎ ষড়যন্ত্র হয়ে যাবে, তো সেই ষড়যন্ত্রে জামাতের প্রশাসন, জামাতের আর্মি সফল হবে কিনা সেটাই 12 তারিখ পর্যন্ত আসলে দেখতে হবে। রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে ভারত সহ একাধিক দেশকে ভোটের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো 11টি দেশ কোনো জবাব দেয়নি, সেই তালিকায় ভারতও রয়েছে। অর্থাৎ 12 তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ভারত সরকারের তরফে আদৌ কোনো প্রতিনিধি যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধি মিলিয়ে এখনো পর্যন্ত মোট 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে ভোটের জন্য আসছেন বলে বলা হচ্ছে। সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদী ইউনূস। ভারত ছাড়াও নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া এবং রোমানিয়ার তরফে বাংলাদেশের আমন্ত্রণের জবাব এখনো দেওয়া হয়নি। আরো কয়েকটি দেশে ঢাকা থেকে আমন্ত্রণ গিয়েছিল, তারা প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে। ইউনূস জানিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি সহ 6টি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের 13তম সাধারণ নির্বাচন পর্যবেক্ষণের জন্য 63 জন প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে থাকবেন 16টি দেশ, 32টি পৃথক সংগঠন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। থাকছেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট এবং 8টি মার্কিন সংস্থার পর্যবেক্ষক। ফলে মোট পর্যবেক্ষকের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 330-এ, যা গত নির্বাচনগুলোর চেয়ে অনেক বেশি। এখানে লক্ষণীয় বিষয় যে জাতিসংঘ কিন্তু বাংলাদেশের এই নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। ইউনূসের বিবৃতিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এর আগে 3টি নির্বাচনে বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন যথাক্রমে 158, 125 এবং সর্বশেষ 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেখানে 4 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। অন্তর্বর্তী সরকারের এক কর্তার কথায় আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে বলে আমরা আশাবাদী, কারণ এখনো অনেক দেশের আমাদের আমন্ত্রণ গ্রহণ করার বাকি আছে। বাংলাদেশের নির্বাচনে মোট আসন সংখ্যা 350-টিরও বেশি দল থেকে 2000-এর বেশি প্রার্থী এই ভোটে লড়বেন। ইউনূস এর আগে দাবি করেছেন তার আয়োজিত এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলির কাছে মানদণ্ড হয়ে থাকবে। অবাধ, সুষ্ঠু ও সর্বাত্মক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ইউনূস। তবে বাংলাদেশের এই নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ থাকছে না। এই দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। আওয়ামী লীগ থাকছে না বলেই ভারতের বড় প্রশ্ন। এই যে সব দল বলা হচ্ছে, 50টি দল অংশগ্রহণ করছে, এই 50টি দল কারা? এই 50টি দলের বেশিরভাগের দলের একজন মানুষকে চিনি, এমনকি কোনো দলের একজন মানুষকে চিনি না। দলীয় প্রধান যিনি, তাকেও চিনি না আমরা বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের বিচারে যদি বিবেচনা করি, আমি আমার কথা যদি বলি, আমি শিক্ষিত, সচেতন, খোঁজ খবর রাখা, সংবাদের মধ্যে থাকা, সংবাদ মাধ্যমের মধ্যে থাকা একজন মানুষ।
আমি অনেক দলের দলীয় প্রধানের নাম বলতে পারবো না, তাহলে আমার একজন সাধারণ ভোটার ভাই কি বলবে, তিনি কিভাবে চিনবেন? কাজে এই বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণে যেহেতু নির্বাচন হচ্ছে না, তাহলে এটিকে মোটেই সব দলের নির্বাচনে অংশগ্রহণ বলা যাবে না। আর সব দলের অংশগ্রহণে নির্বাচন যেহেতু হচ্ছে না, এটা একটা অস্থায়ী নির্বাচনই হয়ে থাকছে, এতে কোনো সন্দেহ নাই। আর এই অস্থায়ী নির্বাচনে ভারত সহ আরো যেসব দেশ প্রতিনিধি পাঠাবে না।